প্রথমেই জানিয়ে দিব এদিকে বিএনপি সরকারকে হটিয়ে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। ভারতের গ্রিন সিগন্যালে মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ। এবার জানিয়ে দিব দেশজুড়ে চলছে মবের সংস্কৃতি, সংসদে বললেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় একাধিক বিষয় একসঙ্গে উঠে এসেছে। মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা, বড় দলগুলোর ভবিষ্যৎ অবস্থান এবং আন্তর্জাতিক প্রভাবের প্রশ্ন। এই প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, বিশ্লেষণ এবং পাল্টা মতামত মিলিয়ে একটি জটিল পরিস্থিতির চিত্র তৈরি হয়েছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি কে কেন্দ্র করে মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গটি আলোচনায় এসেছে। কিছু মহল থেকে দাবি করা হচ্ছে যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একটি মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজন হতে পারে, তবে এটি এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক আলোচনার একটি অংশ হিসেবেই বিষয়টি ঘুরছে। বাংলাদেশে নির্বাচন আয়োজনের প্রশ্নটি সাধারণত সাংবিধানিক প্রক্রিয়া, রাজনৈতিক ঐক্যমত্য এবং প্রশাসনিক বাস্তবতার উপর নির্ভর করে। অন্যদিকে আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়েও নানা ধরনের বক্তব্য সামনে এসেছে। কেউ কেউ বলছেন দলটির প্রত্যাবর্তন অনিবার্য, আবার অন্যরা মনে করছেন এটি নির্ভর করবে সময়, পরিস্থিতি এবং রাজনৈতিক সমঝোতার উপর। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সাধারণত দীর্ঘদিনের সংগঠন, তৃণমূল কাঠামো এবং সমর্থন ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। ফলে তাদের পুরোপুরি রাজনীতির বাইরে রাখা বা দ্রুত ফিরিয়ে আনা দুটিই সহজ সমীকরণ নয়। ভারতের ভূমিকা নিয়েও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। অনেকেই বলছেন ভারতের গ্রিন সিগন্যাল বা সমর্থন একটি বড় ফ্যাক্টর হতে পারে, তবে বাস্তবে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতি শুধুমাত্র বাইরের সমর্থনের উপর নির্ভর করে না। ইন্ডিয়া অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে দেশের অভ্যন্তরীণ শক্তির ভারসাম্যই বেশি প্রভাবশালী। তারেক রহমানকে কেন্দ্র করে যে চাপ বা রাজনৈতিক সংকটের কথা বলা হচ্ছে, সেটিও মূলত রাজনৈতিক বক্তব্যের অংশ। বাস্তবে কোনো রাজনৈতিক নেতার অবস্থান নির্ধারিত হয় দলের ভেতরের শক্তি, জনসমর্থন এবং রাজনৈতিক পরিস্থিতির উপর। চ্যাপ্টার ক্লোজড ধরনের বক্তব্যগুলো সাধারণত রাজনৈতিক প্রতিপক্ষের কৌশলগত ভাষ্য হিসেবে দেখা হয়। এদিকে চট্টগ্রামে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের লাল টুপি মিছিল করার বিষয়টি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আলোচিত হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রায়ই তাদের অবস্থান জানান দিতে বিভিন্ন প্রতীকী কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচি দলীয় সমর্থকদের সংগঠিত করার একটি উপায় হিসেবে ব্যবহৃত হয়। এদিকে সবচেয়ে আলোচিত একটি বিষয় হল তথাকথিত রিফাইন্ড আওয়ামী লীগ ধারণা। কিছু বিশ্লেষণে বলা হচ্ছে একটি নতুন রূপে বা ভিন্ন কাঠামোয় আওয়ামী লীগকে রাজনীতিতে আনা হতে পারে, তবে এই ধারণা নিয়ে ভিন্ন মত রয়েছে। অনেকের মতে কোনো বড় রাজনৈতিক দলের মূল নেতৃত্ব এবং তৃণমূলের সম্মতি ছাড়া এমন পরিবর্তন বাস্তবসম্মত নয়। আওয়ামী লীগের ক্ষেত্রে নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং ঐতিহ্যগত কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে রিফাইন্ড বা বিকল্প সংস্করণ তৈরি করা সহজ নয়। রাজনীতিতে ফিরে আসার প্রশ্নে একটি বাস্তবতা হল কোনো দলের গ্রহণযোগ্যতা শেষ পর্যন্ত নির্ভর করে জনগণের উপর। রাজনৈতিক দলগুলো তাদের অতীত কার্যক্রম, বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করে। তাই ফিরতে দেওয়া বা ফিরতে না দেওয়া এই ভাষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল জনগণের সমর্থন। একই সঙ্গে অর্থনৈতিক বাস্তবতার কথাও আলোচনায় এসেছে। দারিদ্র্য, অর্থনৈতিক চাপ এবং সামাজিক অসন্তোষ এসব বিষয় রাজনীতিকে প্রভাবিত করে। তবে এ ধরনের সমস্যার সমাধান রাজনৈতিক প্রতিযোগিতার বাইরে গিয়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত এবং কার্যকর প্রশাসনের মাধ্যমে করতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে পুরনো শক্তি, নতুন শক্তি, আন্তর্জাতিক প্রভাব এবং অভ্যন্তরীণ চাহিদা সবকিছু মিলিয়ে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এই সমীকরণে কোনো একটি পক্ষের এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা কঠিন। সবশেষে বলা যায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন, বিএনপির ভবিষ্যৎ কিংবা মধ্যবর্তী নির্বাচনের আলোচনা সবকিছুই এখনও চলমান রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। এগুলোকে চূড়ান্ত বাস্তবতা হিসেবে দেখার সুযোগ নেই, বরং এগুলো বিভিন্ন পক্ষের বক্তব্য, কৌশল এবং বিশ্লেষণের প্রতিফলন। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে সাংবিধানিক প্রক্রিয়া, রাজনৈতিক ঐক্যমত্য এবং জনগণের মতামতের ভিত্তিতে। বর্তমান আলোচনাগুলো সেই বৃহত্তর প্রক্রিয়ারই অংশ, যেখানে নিশ্চিত সিদ্ধান্তের চেয়ে সম্ভাবনা এবং ব্যাখ্যাই বেশি প্রাধান্য পাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে দেশে ধারাবাহিকভাবে ঘটে চলা মব কালচার বা গণপিটুনির ঘটনাকে গভীর উদ্বেগজনক হিসাবে আখ্যা দিয়েছেন।
জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে গত ১.৫ বছর ধরে বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা কেবল বিচ্ছিন্ন কিছু ঘটনা নয়, বরং এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে সংস্কৃতি বলতে যেখানে সৃজনশীল কর্মকাণ্ড, নাচ, গান, সাহিত্য, শিল্প এসব বোঝানো হয়, সেখানে বাংলাদেশে এখন একটি নতুন ধরনের মব সংস্কৃতি গড়ে উঠছে, যা দেশের সামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। তিনি সতর্ক করে বলেন, এই প্রবণতা যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তবে তা রাষ্ট্রের আইন ও বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুরোপুরি নষ্ট করে দিতে পারে। সংসদে নিজের দেওয়া নোটিশ উত্থাপনকালে তিনি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সহিংস ঘটনার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, এখন আর সাধারণ মানুষই নয়, বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সব জায়গাতেই নিরাপত্তা পরিস্থিতির অবনতি স্পষ্ট হয়ে উঠছে। এমনকি বিচার বিভাগের মতো সংবেদনশীল জায়গাও মবের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না। তিনি উল্লেখ করেন, বরিশাল আদালত প্রাঙ্গণ, সুপ্রিম কোর্টের লয়ার্স রুম এবং বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনা বিচার ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বলে মন্তব্য করেন। বিশেষ করে দ্য ডেইলি স্টার অফিসে হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসাবে বিবেচিত হতে পারে। একইভাবে চট্টগ্রাম ও কুষ্টিয়ায় গণপিটুনিতে হত্যার ঘটনাগুলো সমাজের গভীর সংকটের ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, এই ধরনের মব সহিংসতার পেছনে সবচেয়ে বড় কারণ হল বিচারহীনতার সংস্কৃতি। যখন মানুষ দেখে যে অপরাধ করে কেউ শাস্তি পাচ্ছে না, তখন তারা নিজেরাই আইন হাতে তুলে নিতে উৎসাহিত হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, ১.৫ বছর আগে চট্টগ্রামে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি, যা জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, একাধিকবার সরকার থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে মব কালচার বন্ধ করা হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং সময়ের সাথে সাথে এ ধরনের ঘটনাই বেড়ে চলেছে। তার মতে, শুধু বক্তব্য বা প্রতিশ্রুতি দিয়ে এই সংকট সমাধান সম্ভব নয়, প্রয়োজন কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ। তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ, হতাশা ও বৈষম্যের অনুভূতি কাজ করছে। অর্থনৈতিক চাপ, সামাজিক বৈষম্য এবং রাজনৈতিক অস্থিরতা সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেউ যদি মনে করে আইনের মাধ্যমে ন্যায় বিচার পাওয়া সম্ভব নয়, তাহলে সে নিজেই বিচারক হয়ে উঠতে চাইবে, যা একটি রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, দৃষ্টান্তমূলক শাস্তির অভাবই মব সহিংসতাকে আরও উস্কে দিচ্ছে। যদি দ্রুত বিচার নিশ্চিত করা যায় এবং অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা যায়, তাহলে এই প্রবণতা অনেকটাই কমে আসবে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তার বক্তব্যের শেষাংশে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জোরালো আহ্বান জানান, যেন তারা অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করে দেশের জননিরাপত্তা নিশ্চিত করে। তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রে কোনোভাবেই মবের মাধ্যমে বিচার হতে পারে না, আইনের শাসন প্রতিষ্ঠা করাই একমাত্র পথ। তবে দুঃখজনকভাবে সংসদে নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তার বরাদ্দকৃত ২ মিনিট পূর্ণ হতেই মাইক্রোফোন বন্ধ হয়ে যায়। ফলে তার বক্তব্যের অনেক গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ সীমিত হয়ে পড়ে। সবশেষে বলা যায়, রুমিন ফারহানার এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং এটি দেশের বর্তমান সামাজিক বাস্তবতার একটি সতর্কবার্তা। যদি এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে মব কালচার আরও বিস্তার লাভ করে রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার ভিত্তিকে দুর্বল করে দিতে পারে।